জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগদ চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। গেল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে গেছে পানির নিচে। আবহাওয়া অফিস বলছে আরও 2 দিন সারা দেশে এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে স্কুল অফিসগামীরা পড়েছেন চরম বিপাকে। নানা সময় সংস্কার কাজের কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। রাজধানীতে অনেক সেবা সংস্থা কাজ করার সময় রাস্তা খুঁড়ে রেখে গেছে অথবা কোথাও কোথাও ধীর গতিতে চলছে সড়কের বিভিন্ন কাজ। এসব স্থানে কয়েক মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। প্রায় দেখা দিচ্ছে দীর্ঘ যানজটেরও। অ্যাক্সিডেন্ট হচ্ছে যে গাড়ি ঘুরে পড়ে যায়, একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা লাগলো এখানে আসতে। শুনি একটা ব্রিজের জ্যাম, পানির জ্যাম, মূলত এই পানির জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। জায়গাটা নিচা, এজন পানি সময় বৃষ্টি হলে পানি জায়গায় যাই। আর ভাঙ্গাচুরা রাস্তা অনেক ভাঙ্গাচুরা আছে, রাস্তা বিভিন্ন রাস্তা ভাঙ্গাচুরা, গাড়িগুলি সাহায্য আমার কষ্ট হয়ে যায়। পানিতে ব্যবসা ভালো না, তখন তো মনে করেন পেটের অভাবে আইসি করতেছি, আর কি করবো, করার তো কিছু নেই। এদিকে রাজধানীর বাইরেও রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সকালে থেমে থেমে বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। সকাল থেকে বরিশালে বৃষ্টি অব্যাহত রয়েছে। বরিশালের আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টায় বরিশালে 28.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টিতে জলজটে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে কুমিল্লায়। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রানীর বাজার সড়ক ও নজরুল এভিনিউ এলাকা। এছাড়াও কুমিল্লা নগরীর ইপিজেড, ঈদগাঁও সড়কে জমেছে পানি। মুষলধারে বৃষ্টি হয় মেহেরপুর আর টাঙ্গাইলেও। বৃষ্টিতে বড় রাস্তাগুলিতে পানি না উঠলেও অনেক অলিগলিতে জমে পানি। কাদাপানিতে সয়লাভ হয় চারদিক। ভোরের বৃষ্টিতে স্কুলগুলিতে কমে শিক্ষার্থীদের উপস্থিতি। ময়লা পানি টানা পানি হারতে কি করা, মন করতে হারতে হয়, নাহলে তো আমাদের আর কিছু করার নাই। হালকা পানি হলে আমাদের গাড়ি ডিস্টার্ব হয়। হাঁটু পর্যন্ত জল ছিল, কিন্তু বের হয়ে আসতে পারছে, এখানে দেখি আবার জল। এখন যদি এই জল পার হয়ে যায় তাহলে আমাদের ড্রেস ভিজে যেতে পারে, অনেক অসুবিধার মুখে পড়তে হবে আমাদের। মোটরসাইকেল চলা যায় না, রিক্সা ওঠা যায় না, গাড়ি থেকে বের হলে কিছু করা যায় না, বাজারঘাট করা যায় না, এগুলো তো সমস্যা। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা অনাদায়ী কর দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি। পরে গেল 4 আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা যায় 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছিলেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন। কাজেই এই রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গেল 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর দাবির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে 17 সাল পর্যন্ত, তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আসলাম জগলুল হোসেনের আদালতে তার জামিন শুনানি হয়। জামিন শুনানি শেষে তার আইনজীবী জানান, শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলার এজাহারে কোথাও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই। সেই সময় অন্য মামলায় কারাগার থেকে তিনি যাতে বের হতে না পারেন সেই কারণে এই মামলা দায়ের করা হয়েছিল।
কিভাবে হত্যা চেষ্টা করেছেন সেই ব্যাপারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না বলেও জানান আইনজীবী। বলেন মাহমুদুর রহমান শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন। এর আগে গত 29শে সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় 2023 সালের 17 আগস্ট পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জয় অপহরণের মামলা, যেটা আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা, সেই মামলাতে উনি গত 29/9/2024 তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি। আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায়। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের সরকার পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার 2টি মামলা হয়। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী মাহবুব আলম হত্যার ঘটনায় 25 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে হত্যা মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। এর আগে সরকারের পতনের পর আত্মগোপনে যান ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও 7 বারের সাংসদ দবিরুল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। দেশে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের বিতাড়িত না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশের আয়োজনে জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পায় আওয়ামী লীগ। রাজনীতিতে ব্যর্থ হয়ে পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের জন্য বিচারের দাবি জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ যাতে দেশের আর ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। 1996 সালের শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শেখ হাসিনা যে অবিচার করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। গাজীপুরে বাস চাপায় এক যুবকের মৃত্যুর জেরে 3টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া কলম্বিয়া গার্মেন্টস এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর জেরে বিক্ষুব্ধ জনতা 3টি বাসে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের লাশ এবং নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রাফিক পুলিশের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে বিমান হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় একদিনে মারা গেছে অন্তত 45 জন। আতঙ্ক বিরাজ করছে লেবানন জুড়ে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো। যদিও ইসরায়েলের দাবি হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। শুধু আকাশপথেই নয়, স্থল আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে পশ্চিমা অনেক দেশের নাগরিকদের লেবানন থেকে নিজ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অনেকেই দক্ষিণ লেবানন ছেড়ে পালাচ্ছেন এবং আশ্রয় নিয়েছেন বিভিন্ন দূতাবাসে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার বিরোধিতা করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইসরায়েলকে অনেক হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে বলেও আশ্বাস দেন তিনি। তবে পারমাণবিক স্থাপনায় হামলা হলে এর বিরূপ প্রভাব পড়বে গোটা বিশ্বে। জি7-এর দেশগুলো এ বিষয়ে একমত প্রকাশ করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা করা অবশ্যম্ভাবী ছিল, তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। تمامیت کشورمون دفاع کشورهای اروپایی آمریکا کودکان فلسطینی در غزه به گسترش حقوق بشر در مقابل যুক্তরাষ্ট্রে ক্যাটাগরি 4-এর হারিকেন হেলেনের আঘাতে বন্যা পরবর্তী ক্ষত চিহ্ন ভেসে উঠেছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনার স্কুল, পানির প্ল্যান্ট সহ অনেক ভবন। বুধবার পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 লাখের বেশি মানুষ। সুপেয় পানির সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। 12 লাখ বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যায় আটকে পড়া বাসিন্দারা বলছেন, সরকারের পক্ষ থেকে খুব বেশি সহযোগিতা আসেনি তাদের কাছে। তবে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্তদের $1 কোটি সহযোগিতা দেওয়া হয়েছে। বুধবার নর্থ আর সাউথ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলে হারিকেনের তাণ্ডবে এখন পর্যন্ত 160 জনের বেশি মানুষের প্রাণ গেছে। তাইওয়ানে আঘাত এনেছে টাইফুন ক্রাথন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে শেয়ার বাজার। ক্যাটাগরি 1-এর এই টাইফুন গুরুত্বপূর্ণ বন্দর শহর কাওসিয়াংয়ে আঘাত আনে বৃহস্পতিবার। বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া আর সমুদ্র উত্তাল থাকায় এখানকার 27 লাখ মানুষকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলে কিছুদিন পরপরই আঘাত আনে টাইফুন, কিন্তু পশ্চিম উপকূলে আঘাত আনা টাইফুনের ঘটনা ব্যতিক্রম। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী তাইপেতে যাওয়ার আগে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হবে এই টাইফুন। বাফুফের আসন্ন নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট, গোপালগঞ্জ, ফেনী এবং শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটাধিকার বাতিল করা হয়েছে। কাউন্সিলের অভিযোগে নিরসন কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আসন্ন নির্বাচনে ভোটিং কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 133। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন উপলক্ষে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল গত সোমবার। শেষ দিন পর্যন্ত ফেডারেশনে জমা পড়ে 137টি আবেদন। এদিকে আজ বিকেল 3টায় বাফুফেতে নির্বাহী সভা অনুষ্ঠিত হবে, যেখানে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।